আমার টেলিফোন নাম্বার, ব্যক্তিগত টেলিফোন নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে ফেসবুকে। আমার না এই দেশে নিজেকে ভিনদেশি সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হতো। আমার মনে হতো আমি বাংলাদেশের কেউ না। আজকে যারা আয়োজনে উপস্থিত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আমি এত বেশি কথা বলি এবং এত জায়গায় কথা বলি যে আমার কোথাও দাঁড়ালে মুশকিল হয়ে যাচ্ছে কোনটা কোনটা আমি আগে বলি নাই, কোন কথাটা আমি নতুন আসলে বলতে পারি, এটা একটা মানে প্রেশার তৈরি হয়। আজকে আলোচনায় একটা কথা তো খুবই স্পষ্ট, জুলাই তো হঠাৎ করে আসে নাই, 5ই আগস্ট তো হঠাৎ করে হয় নাই। তাহলে পিছনে আসলে কি ছিল, কত বছর ছিল, কত মানুষ ছিল, কত বঞ্চনা ছিল, কত কান্না ছিল, কত হাহাকার ছিল, কত ভয় ছিল, কত অনিশ্চয়তা ছিল। এই প্রশ্নগুলো তো আসলে করতে হবে আমাদের, তাই না? আমি যখন রাজনীতিতে আসি তখন আমার পরিবারে মাত্র 2জন সদস্য, আমি আর আমার মা। আমার বাবা মাত্র গত হয়েছেন এবং আমার মা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছেন। আমি আর আমার মা এলিফ্যান্ট রোডে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকি, যে অ্যাপার্টমেন্টে গিয়ে অনেকেই বলেন এত অনিরাপদ একটা বাসায় আপনি থাকেন কি করে। বিশেষ করে এখন তো এই কথা আরো বেশি শুনতে হচ্ছে। অগস্ট মাসে, জুলাই মাসে যখন উত্তাল অবস্থা পুরো দেশ জুড়ে, তখন কেউ কেউ এসছেন আমার বাড়িতে, আমাদের দলেরই নেতা কর্মী। তাদের প্রথম প্রশ্নই ছিল এইরকম একটা বাসা যেখানে কোনো সিকিউরিটি নাই, একটা সিসি ক্যামেরা পর্যন্ত নাই, এই বাসাটায় আপনি কিভাবে থাকেন। কিভাবে থেকেছি গত 15 বছর আজকে একটু শেয়ার করি। মিডিয়ায় আমি অ্যাপিয়ার করা শুরু করলাম 2012 শেষ 13 শুরুতে। ওই সময়টা একটু চিন্তা করে দেখেন তো, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হচ্ছে তার বাড়িতে, বালুর ট্রাক এনে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যাতে বের হতে না পারেন তিনি। এরকম একটা সময়ে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারছে না, তাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে, পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখানো হচ্ছে, এবং সেই ভয়ও বড় মারাত্মক ভয়। কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, কত দিনের জন্য নিয়ে যাবে, কেমন করে রাখবে, কেউ কিছু জানে না। সেই সময় শুরু হলো আমার মিডিয়াতে অ্যাপিয়ারেন্স। প্রত্যেক রাতে 1টা 2টা 3টা পর্যন্ত টক শো করেছি। কেন করেছি? আমার কিন্তু তখন বিএনপিতে কোনো পদ নাই, কোনো পদ নাই, আমি বিএনপির কেউ না। কিন্তু আমার কাছে মনে হলো যে কথা তো বলতে হবে, এবং সেই কথাগুলো অটোমেটিক্যালি যারা নির্যাতিত তাদের পক্ষে গেল, এবং বিএনপি তখন নির্যাতিত দল, সুতরাং কথাগুলো অবধারিত ভাবেই বিএনপির পক্ষে গেছে। আমি কিন্তু রাজনীতি করি না, কথাটা মনে রাখবেন, 13-14। তারপরে আস্তে আস্তে আমি জড়াতে শুরু করলাম। ম্যাডাম আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা দিলেন। সেই ইতিহাস আমি আরো বহু জায়গায় শেয়ার করেছি, ওটা আর এখানে করবো না। 13, 14, 15-তে বেশ কয়েকবার আমাকে বাসা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়েছে। আমাদের দলেরই বড় ভাই কেউ না কেউ আমাকে ফোন করে বলেছেন আজকে রাতে কোনোভাবেই বাসায় থাকা যাবে না, এবং আগামী 2-3 দিনও বাসায় আসাটা ঠিক হবে না, মোবাইল টেলিফোনটা বাসায় রেখে যাবে এবং তুমি কোথায় গেছো এটা কেউ জানবে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মতন একটি দেশে একজন নারী, যার পরিবার বলতে শুধু সে এবং তার মা, সে হঠাৎ করে কোথায় যেতে পারে, কোন জায়গাটা তার জন্য নিরাপদ হতে পারে? বড় ভয়ঙ্কর সময়।
যারা আমাকে সেই সময় আশ্রয় দিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা নিজেরাও ভয় ভীতি ঊর্ধ্বে উঠেই আমাকে আশ্রয় দিয়েছেন। শুধু এটুকু বলি, কোনো আত্মীয়র বাসায় কখনো কোনো আশ্রয় হয়নি। তারপরে তো শুরু হলো পথ চলা, চলছি। ম্যাডামের নির্দেশে বিদেশ বিষয়ক কমিটিতেও কাজ করছি। সেই কমিটিতে কাজ করতে গিয়ে দেখলাম বাংলাদেশের পরিস্থিতি বিদেশিদের বোঝানোর চেয়ে কঠিন আর কিছু নাই। ওদের দেশে না সরকারি বাহিনী আগের রাতে ব্যালট বাক্স ভরে না। ওদের দেশে সরকারি পোশাক পরা লোক বিরোধী দল করার অপরাধে একজন যুবককে তুলে নিয়ে অনন্তকাল 4 ফুট বাই 6 ফুটের ঘরে আটকায় রাখে না। ওদের দেশে শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মতের মানুষ হবার কারণে হেফাজতে নিয়ে রিমান্ডের নামে বিভৎসভাবে অত্যাচার করা হয় না। তাহলে ওদেরকে আমি কেমন করে বুঝাবো বলেন তো? মাত্র 2 বছর 3 বছরের জন্য তারা বাংলাদেশে আসেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে বুঝবার চেষ্টা করেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ইত্যাদি নিয়ে কাজ করেন বা করার চেষ্টা করেন। কিন্তু তাদেরকে ভেরি বেসিকটাই তো বোঝানো অসম্ভব প্রায়, বিকজ তারা তো এগুলোর সাথে অভ্যস্তই না। কিন্তু যাই হোক, সেই কঠিন কাজটাও করেছি। এবং মজার বিষয় হচ্ছে, আমাকে মাঝে মধ্যে ইন্টেলিজেন্সের কেউ কেউ হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতেন। আমি কোন পত্রিকায় কোন তারিখে কি লিখেছি সেটা তারা পেস্ট করে করে রাখতেন। তো আমার বন্ধু জাহিদ আজকে এখানে উপস্থিত, উনি আমাকে বলেছিলেন যে যেদিন তোমাকে রিমান্ডে নিয়ে মাইট দেওয়া হবে, ওই দিন তোমাকে বলবে এইটা কেন লিখছিলি বল, ওইটা কেন লিখছিলি বল, ওইটার ইতিহাসটা কি বল। তো আমরা না বিভৎসতার মধ্যে থাকতে থাকতে, বিভৎসতার মধ্যে দিন কাটাতে কাটাতে ওটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এটা একটা ভয়ঙ্কর ফেনোমেনন। গত 15 বছরে আমার আরেকটা অভিজ্ঞতা হলো, আমার না এই দেশে নিজেকে ভিনদেশী সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হতো। আমার মনে হতো আমি বাংলাদেশের কেউ না। খুঁজে খুঁজে খারাপ খবর বের করতাম। জাহিদ তো এক্সপেরিয়েন্সটা বলে যে খুঁজে খুঁজে আমরা খারাপ খবর বের করতাম। কিরকম? বাংলাদেশ কোন জায়গাটায় সবচেয়ে পিছায় আছে দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ কোথায় সরকার এমন মানবাধিকার লঙ্ঘন করেছে যে হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে বাংলাদেশের ব্যাপারে। আমি এগুলো খুঁজে খুঁজে বার করতাম। দুর্নীতিতে কি ভয়ঙ্কর এলোমেলো কাণ্ড ঘটেছে, চলো দেখি, বার করি। কারণ এই দেশটাকে আপন মনে হতো না। আমাদের বলা হতো আমরা রাজাকার শাবক, আমাদেরকে মেরে ফেলাটাই জায়েজ, আমাদেরকে মারা যায়, যাচ্ছে তাই বলে মারা যায়, আমাদেরকে গুম করে ফেলা যায়, আমাদের সাথে যা খুশি তাই করা যায়। বাংলাদেশের কোনো আদালত আমার প্রতি ন্যায় বিচার করবে না, বাংলাদেশের কোনো পুলিশ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, আমার কোনো বন্ধু বা স্বজন গভীর বিপদে রাত 2টার সময় আমি গেলে দরজা খুলবে না। এটাই হচ্ছে আমার 15 বছরের যাত্রা। আমি একা না, আমি জানি এখানে আমার অনেক ভাই বসে আছেন যারা ফিজিক্যালি টর্চার্ড হয়েছেন, যারা বিভৎসতার মধ্যে দিয়ে গেছেন। তবে কিনা একজন নারীর টর্চার্ড হওয়ার রূপটাও কিন্তু একটু ভিন্ন হয়। আমাকে নিয়ে অদ্ভুত সব গুজব আমি ফেসবুকে দেখি, আমাকে নিয়ে অদ্ভুত সব ছবি আমি ফেসবুকে দেখি। আমার মজা লাগে, গত বছর আমার সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস। তারা বলেছিল, আপনি কি জানেন আপনার এআই জেনারেটেড অনেকগুলো ফটো আছে ফেসবুকে? আমি বলেছিলাম কিছু জানি কিছু জানি না। ওনারা এসেছিলেন আমার বাসায়, ওনাদের কাছে আবার একটা নতুন ছবি দেখেছি। দ্যাট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। ওই ছবিটা আমার আগে দেখি নাই। তো যাই হোক, সামাজিক ভাবে হেনস্থা করা, এটা আমার ভাইদেরকে ফেস করতে হয় না।
এটা অ্যানাদার ডাইমেনশন যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার টেলিফোন নাম্বার, ব্যক্তিগত টেলিফোন নাম্বার পাবলিক করে দেওয়া হয়েছে ফেসবুকে। বুঝতে পারেন কি ফেস করতে হয়েছে আমাকে? Every second, literally every second, I used to get a phone call from an unknown person. That's not a very pleasant experience. আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী বলেছিল নাম্বারটা বদলে ফেলো, নাম্বারটা বদলাই নাই, নাম্বারটা আমি এখনো ব্যবহার করি। এই ধরনের অত্যাচার যাদের উপরে হয়েছে, সফট অত্যাচার, মিডিয়াম অত্যাচার, হার্ড অত্যাচার, অত্যাচারেরও তো রকম আছে না? গুলি করলেন, পড়ে গেলাম, শেষ হয়ে গেল। 15 বছর ধরে তিলে 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 আমাকে মানসিকভাবে হত্যা করলেন, আমার চিন্তা শক্তিকে খর্ব করে দিলেন, আমার ভেতরে চিরস্থায়ী ট্রমা তৈরি করলেন। সেটাও তো হত্যা, তাই না? গত 15 বছর এই ধরনের বহু হত্যা বাংলাদেশের মাটিতে হয়েছে। 5ই অগস্টের পর, না তার আগের দুদিনের কথাও একটু বলি। 3রা অগস্ট বা 2রা অগস্ট বোধহয়, আমার মনে হলো আমার বাচ্চাদের ওপর যা চলছে হতে পারে না। আমার উপর কোনো দলীয় নির্দেশ ছিল না, কিন্তু আমার মনে হলো আমাকে যেতে হবে। আমি গেলাম, আমি বললাম আমি আমার বাচ্চাদের সাথে এসেছি। না, আমি খুব সাবধান ছিলাম। যারা অতিথি হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে আমি দাঁড়াই নাই। যদি এই আন্দোলনটাকে দলীয় রং দেয়া হয়, যদি বলা হয় ওই যে রুমিন ফারহানা গিয়ে দাঁড়িয়েছে এটা বিএনপির আন্দোলন, যদি আমার বাচ্চাদের উপর আবার শুধুমাত্র আমি যাবার কারণে দলীয় ট্যাগ দিয়ে বিভৎস নির্যাতন করে, সো আমি ওই লাইনে দাঁড়াই নাই, আমি পেছনে দাঁড়াইছিলাম। কিন্তু মিডিয়া ধরলো আমাকে, প্রশ্ন করলো, আমিও স্পষ্টভাবে বললাম আমি দল থেকে আসি নাই, আমি আমার বাচ্চাদের দেখতে এসেছি, আমার বাচ্চাদের কাছে এসেছি। পরের দিন দেখলাম ফেসবুকে লেখা, বিয়েই হয় নাই তার আবার বাচ্চা আসে থেকে। কত পারভার্ট, কত বিকৃতির বিরুদ্ধে প্রতি মুহূর্তে যুদ্ধ করেছি বোঝেন? তারপরে 4 তারিখ আমি আবার গেলাম বাচ্চাদের কাছে। আমি এবার স্লোগান দিলাম, আমি গেলাম শহীদ মিনারে। আমার বাচ্চারা আমাকে কিভাবে বুকে তুলে নিয়েছে এটা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। ওরা না আমাকে ঘিরে রেখেছিল, আমার বাচ্চারা আমাকে ঘিরে রেখেছিল যাতে আমার গায়ে একটা ফুলের টোকাও না আসে। ওরা আমাকে অলমোস্ট ধরে নিয়ে বাধ্য করেছিল উপরে উঠতে, আমি উপরে উঠতে চাইনি। আমি কোথাও আমার দলের পরিচয় যদি কোনো কারণে তাদের কোনো ক্ষতি করে এই ভয়ে আমি কোথাও মেইন ফোকাসে আসতে চাইনি, কিন্তু এসেছিলাম ফোকাসে। সেই দিন রাত্রে 11:30-12টায় আমার বাসার নিচে 25-30 জন ছেলে হকি স্টিক হাতে উচ্ছ্বসিততম গালি দিয়ে বলেছিল, তুই নেমে আয়, তারপর দেখবো তোকে কি করা যায়। আমার পাড়া প্রতিবেশী কেউ আমার সাহায্যে আসে নাই। আমি চিন্তা করলাম, আচ্ছা আমি কি করতে পারি। হঠাৎ মনে হলো আমি জীবনে লাইভ করি না, কিন্তু আমি তো এটা ছাড়া আমার তো আর কেউ না। আমি এবং আমার মা একা বাসায়, আমার মা কিছুই বোঝেন না, ওনার বয়স 82, উনি ঘুমিয়ে আছেন। আমার মনে ছিল যদি আমাকে নামিয়ে নিয়ে হাত পা আলাদা আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে, কেউ নাই, কেউ নাই, একদম কেউ নাই। সো আমি ফেসবুক লাইভে আসলাম। সাথে সাথে আমার দলের মহাসচিব আমাকে ফোন করলেন, বারবার ফোন করছিলেন, আমি খেয়াল করতে পারছিলাম উনি ফোন করছেন। উনি আমাকে ফোন দিয়ে বললেন, তুমি থানায় জানাও, কিছু নাম্বার দিয়ে বললেন এনাদেরকে জানাও, কিছু করো। যাই হোক, থানায় ফোন দিলাম। কি হইতে পারে থানায় ফোন দিলে বলেন? যাই হোক,
তবে সাংবাদিকরা এসেছিলেন, দুটো চ্যানেল এসেছিল, সেটা আমাকে মানসিক শক্তি দিয়েছে। আমি কিছুটা ধাতস্থ হয়েছি। সেই রাতে যদি ভয়াবহ কিছু হতো, হতেই পারতো, তাই না? তো এই দেশটাকে আমি কেমন করে আপন ভাবি, যেই দেশের সরকার তার বাহিনী লেলিয়ে দিয়ে রাত 2টায় আমার বাসা আক্রমণ করে, আমার বাসার নিচের গেট ভাঙচুর করে, লাইট ভাঙচুর করে, নিচে থাকা গাড়িগুলোকে ভাঙচুর করে। সেই সরকারটাকে আমি কেমন করে আপন ভাবি বলেন তো? আমি তো জানি আমার ডাকে পুলিশ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, আমি জানি। সেই সরকারকে আপন ভাবার কোনো কারণ নাই। এই সরকার গত 15 বছর নিজেকে বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। 5ই অগস্টের পরে একটা নতুন বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, আমার, আপনার, আমাদের সবার বাংলাদেশ। সেই কারণেই না ছাত্রলীগকে পিটিয়ে মারলেও আমি প্রতিবাদ করি। আমি চাই না ছাত্রলীগ, যুবলীগ যেই নরক তৈরি করেছিল বাংলাদেশে, আমি আবারও সেই নরকটা বানাই। এই নরকটা আর বানাতে চাই না, আর না। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, পৃথিবীর কোনো দেশে আমার দ্বিতীয় নাগরিকত্ব নাই, আর আমি জীবনেও দ্বিতীয় নাগরিকত্ব নেব না। নিজের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বুঝেছি ভাই কেমন লাগে, আর কোনো দেশে আমি যাব না। সুতরাং এই দেশটাকে গড়ার দায়িত্ব আমার, আপনার, আমাদের। এই দেশটা যাতে আরেকবার নরকে পরিণত না হয়, এই দেশে ভিন্ন মত, সেটা আপনার আমার যতই খারাপ লাগুক, সেই মত প্রকাশের কারণে, সেই চিন্তাধারা ধারণের কারণে, সেই চিন্তা প্রকাশের কারণে কেউ যেন বাংলাদেশে নিজেকে আর অবাঞ্ছিত, অযাচিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে না করে, সেটা দেখভাল করার দায়িত্ব আমাদের। আমার উপরে, আপনার উপরে অনেক আঘাত এসছে, অনেক রকম আঘাত এসছে, কিন্তু সেই আঘাতের পাল্টা আঘাত যদি আবার করতে যাই, এই দেশটার কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি, আপনি নরক বানিয়ে নিজেরা বেহেশতে থাকবো, এই চিন্তাটা না করি। আজকে যখন পট পরিবর্তন হয়ে যায়, যারা এক সময় চিনেও না চেনা, দেখেও না দেখা, চোখ ঘুরিয়ে চলে যাওয়া, তারা যখন এগিয়ে আসে, কথা বলতে চায়, অনেকে জিজ্ঞেস করে, একই পার্টিতে হয়তো 2 মাস আগে একরকম ব্যবহার করেছে, আজকে অন্যরকম। আরেকজন জিজ্ঞেস করে কি কেমন লাগছে, আমি বলি দুটোই ভালো লাগে। যখন আমাকে ইগনোর করতো তখনও ভালো লাগতো, এখন আমাকে ইগনোর করে না, এটাও ভালো লাগে। কেন? কারণ দুটাই দুই রকম অভিজ্ঞতা, অসুবিধা কি? হোক না। সবসময় ভালো হতে হবে, সবসময় অ্যাপ্রিসিয়েটেড হতে হবে, সবসময় ওয়েলকামড হতে হবে। কেন? এমনও তো হয়েছে রাত 2টার সময় সবচেয়ে কাছের বন্ধু বলে যাকে ভেবেছি, তাকে ভয় পেয়ে ফোন দিয়েছি, শোন আমার না এখন কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে বাসায় থাকতে পারবো না, আমাকে বেরোতে হবে। না না, আমি আজকে রাতে খুব ব্যস্ত, তুই অন্য কাউকে ফোন দে। তাহলে কি বন্ধুত্ব নষ্ট হয়নি? এখনো আছে। যাই হোক, আগামীর বাংলাদেশটা আপনার, আমার, আমাদের। যে অত্যাচার আমাদের উপর হয়েছে, যে ভয়ঙ্কর সময় আমরা প্রত্যেকে যার যার মতো করে পার করেছি, যে অত্যাচারগুলো, যেই সরব, নীরব, শক্ত, নরম, নানান রকম নিবর্তন আমাদের উপর হয়েছে, শেষ থাকুক। অভিজ্ঞতা, ক্ষমতায় দয়া করে পুলিশকে, প্রশাসনকে আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষভাবে কাজ করতে দেন। ওসিরা ফোন করে, এলাকার ওসিরা ফোন করে, আপা সালামালাইকুম, আমি মনে মনে খাইছে আমারে, কয়েকদিন আগে আমি সালাম দিয়ে ফুল পাইতাম না, তাও তো ওসির দেখা পাইতাম না। এখন আপা কেমন আছে? আমার শরীরটা ভালো নেই। শরীরটা তো ভালো, মনটাও ভালো, তবে ওসি সাহেব শুধু শুধু আমাকে ফোন দিয়ে না।
যদি দরকার হয় আমি আপনাকে বলবো। কি বলবো? কোনো অন্যায় হলে ঘটনাস্থলে যেতে বলবো, আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলবো। পুরো জায়গাটাতে না অনেক ক্ষত, অনেক ক্ষত। এই ক্ষতটা একদিনে সারানো যাবে না। শুধু হাত জোর করে এটুকু অনুরোধ করি, ক্ষতটা আর বাড়িয়েন না প্লিজ। এনাফ ইজ এনাফ, এনাফ। পলিটিশিয়ানদের না মানুষ অপছন্দের পর এখন ঘৃণা করা শুরু করেছে। আমার রক্ত সম্পর্কীয়রা অপার বিস্ময়ে আমাকে জিজ্ঞেস করে, তুমি পলিটিক্সে কেন? মানে why are you in politics? You have a decent profession, তোমার একটা চমৎকার ভবিষ্যৎ আছে, তুমি আইনজীবী হিসেবে ভালোই ছিলে। Why? এই নোংরা কাদার মধ্যে? খুবই নোংরা। কাদায় বাস করেই বলছি জায়গাটা সত্যি নোংরা। কিন্তু জায়গাটা যতদিন পর্যন্ত কিছুটা বাসযোগ্য না হবে, পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রই খুব পরিষ্কার হবে না। Because everything is politics. Every private issue is a political issue. So, politics যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ আসলে এই লড়াইটা লড়তে হবে। হয়তো আমার জীবনে আর কতদিন আছে, আমার বয়স অনেক হয়েছে, আর খুব বেশি দিনও আমার হাতে কাজ করার মতো নাই। এই কয়টা বছর আবারও আমাদের জীবন পার হবে এই জঞ্জাল পরিষ্কার করে করে। আমার পরের প্রজন্ম তোমরাও হয়তো বেশ লম্বা একটা সময় জঞ্জাল পরিষ্কার করবে। কিন্তু আগামীর পৃথিবীটাকে, আগামীর দেশটাকে আর সকলের জন্য বাসযোগ্য করে তোলবার দায়িত্বটা তো আসলে আমাদেরকেই নিতে হবে, তাই না? সো যারা রাষ্ট্রের দায়িত্বে আসবে তাদের সকলের প্রতি অনুরোধ, 15 বছরের দুঃসহ যেই স্মৃতি, সেটাকে পজিটিভলি কি করে ইউজ করা যায়, অর্থাৎ কি 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 করা যাবে না মাথার ভেতরে গেঁথে নেন। হাসিনা পালানোর সময় পেয়েছিল, কেউ কেউ হয়তো এরপরে আর পালানোর সময় পাবে না। সো সাধু সাবধান। ধন্যবাদ।